প্রিয় দর্শক, গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনাম আর চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে আয়োজনে। আমরা যথারীতি সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, সাইবার অপরাধ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার, অগ্নি ঝুঁকিতে জাতীয় তেল ব্যবস্থাপনা, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা সহ 7 প্রকল্প একনেকে অনুমোদন। বাংলাদেশ প্রতিদিন, লন্ডন গেলেন খালেদা, হবে বিএনপির মিলন মেলা। দৈনিক জনকণ্ঠ, গণপরিবহন সোনার হরিণ। মানব জমিন, ভ্যাট থেকে মুক্তি মেলেনি ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের, 4 বছরে 40 লাখ করদাতা চান মুহিত। আমাদের সময়, পথে পথে চাঁদাবাজি, কোরবানির পশুর দাম বাড়ার আশঙ্কা। আলোকিত বাংলাদেশ, হালনাগাদে বাদ পড়ছে কয়েক লাখ নাগরিক, বাড়ি বাড়ি যাচ্ছেন না তথ্য সংগ্রহকারীরা, ভোটার তালিকা। সকালের খবর, গ্রামাঞ্চলের হাটে প্রচুর গরু, ওমানে বুলডোজার চাপায় 4 বাংলাদেশি নিহত। যায় দিন, হালনাগাদ তথ্য ছাড়াই 9.5 কোটি স্মার্ট কার্ড। ভোরের কাগজ, অরক্ষিত রেল লাইন, যে কারণে বাড়ছে ট্রেন দুর্ঘটনা, ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া শুরু, সেই একই ভিড়, একই যুদ্ধ। দৈনিক দিনকাল, ফ্রান্সে অবরুদ্ধ ইনু। আমাদের অর্থনীতি, সুখকর হবে না ঈদ যাত্রা। বণিক বার্তা, সেলফোন কোম্পানির বাজার কর্তৃত্ব ভাঙতে হচ্ছে আইন। দৈনিক সংগ্রাম, বিআরটিসির বাসের টিকিট দেওয়া শুরু হবে আজ থেকে, ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড়। দৈনিক করতোয়া, কোরবানির পশুর সংকট হবে না, ভারত থেকে প্রতিদিনই গরু আসছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট, all eyes on GS Post. Daily Observer, food production is up but food security not achieved. Tangail 4 bypoll on October 28th. Dhaka Tribune, cross-border cattle driving a lucrative profession. এই ছিল সংবাদপত্রের শিরোনামগুলো আমরা দেখলাম। তো যথারীতি একটি, যেমন ঈদের আগে যেটি হয়, যে কোনো ঈদের আগে ট্রেন বাসের টিকিট দেওয়া শুরু হয়, তো ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং বলা হচ্ছে যে সেই একই রকম ভিড়, মানুষের দীর্ঘ সারি ইত্যাদি। এটি নিয়ে শিরোনাম। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের দেশের যে গণযানবাহন ব্যবস্থা, এটা খুবই অপ্রতুল এবং যারা পরিকল্পনা করছেন তারা কয়েক বছর ধরে বারবার বলেন যে আমরা কিছু চেষ্টা করছি, প্রচেষ্টা নিচ্ছি, প্রকল্প নিচ্ছি, কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু আমরা দেখতে পাই না। তো গত বছর একটু উন্নত, গত ঈদে একটু উন্নতই মনে হয়েছিল, কিন্তু পরবর্তীতে লক্ষ্য করছেন যে যানজটটা খুব একটা কমেনি। তো এই বছর আমরা আশা করছি যে কিছু একটা হবে। তবে সামগ্রিকভাবে যেহেতু এই প্রকল্প বা এই কাজের সঙ্গে আমার কিছুটা যোগাযোগ রয়েছে, যেটা মনে হয় যে এর মধ্যে খুব বড় মাপের টাকা পয়সার খেলা আছে এবং যারা এটা নিয়ন্ত্রণ করেন এই ব্যবস্থাটা, তারা সবাই রাজনৈতিকভাবে খুব সবল। তো রাজনৈতিকভাবে সবল মানুষের সঙ্গে বাংলাদেশে লড়াটা খুব কঠিন। তো সাধারণ মানুষের যা অভ্যাস, সাধারণ মানুষ মুখ বুঝেই সহ্য করছে, সাধারণ মানুষ মুখ বুঝেই সহ্য করবে। আপনি কদিন ধরে দেখবেন যে যানজট যে পরিমাণ শুরু হয়েছে, এটা প্রচন্ড বেড়ে গেছে হঠাৎ করে। এটা লোকে বলছে ঈদের জন্য হয়েছে, আমি জানি না ঈদের জন্য হয়েছে কিনা। অর্থাৎ যানজট কিন্তু কেবলমাত্র এই যে ট্রেনের বাসের এটা হচ্ছে তা না। আমরা গণপরিবহন নিয়েও শিরোনাম দেখেছি আরেকটি, যে গণপরিবহন অপ্রতুল বা এই ধরনের গণপরিবহন সংকট নিয়ে একটি গণপরিবহন যে সমস্যা, আমি কয়েকজন আমরা আলাপ করেছি, আমি শুনেছি আলাপ, তাতে যেটা মনে হয় বিভিন্ন পরিকল্পনা সরকারকে দেওয়া হয়েছে বিভিন্ন সময়, কিন্তু সরকার সেগুলোকে গ্রাহ্য করেনি। সরকার যেগুলোর প্রতি গ্রাহ্য করেছে সেটা হচ্ছে ওই ওভারহেড যেগুলো, কিন্তু এর পূর্বেও আরো অনেকগুলো ভূমিকা নেওয়া যেত, সেগুলো সরকার অতটা মনোযোগ দেননি। এটাই হচ্ছে বিশেষজ্ঞদের মতামত। তা আমার মনে হয় সরকার যদি মনে করেন জবাবদিহিতামূলক একটা সরকার, তাহলে তারা সেগুলো করবেন। কারণ আজকে আপনি দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের দাবিটাকে এত জোরালো করতে পেরেছিল, কারণ সারা ঢাকা শহরে 50-52টা প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তারা রাস্তাগুলো বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ আমাদের দেশে রাজনীতি বলেন, আমাদের দেশের রুজি বলেন, আমাদের দেশের সবকিছুর উপরে আমাদের এই খুব অপ্রতুল এবং বেশ দুর্দশাগ্রস্ত যানবাহন ব্যবস্থা, এবং এটা অসুবিধা করে ফেলাটা খুবই সহজ এবং এটাই সম্ভব।
এবং এটা দিয়ে চাপটা সৃষ্টি করা হয়। অর্থাৎ দুই দিক থেকে দেখতে হবে, যদি মানুষের অসুবিধা হতে থাকে তাহলে সেটাও সরকারের দায়িত্ব, এটাকে ঠিক করারও সেটাও সরকারের দায়িত্ব। কিন্তু সরকার এই দায়িত্বটা পালন করতে গিয়ে সরকার যেটা দেখতে পান যে তার বিরুদ্ধে যে শক্তিটা আছে সেটা রাজনৈতিক, এবং সরকার রাজনৈতিক শক্তির সঙ্গে লড়াইয়ে নামতে চান না। এটা তো সরাসরি তার প্রতিপক্ষ না। তো প্রতিপক্ষ না হয়ে যদি রাজনৈতিক শক্তি থাকে তাহলে সরকার আমার মনে হয় এই জায়গায় মোটামুটি মাথাটা একটু সরিয়ে রেখেছেন যে না, আমি দেখতে চাই না কি হচ্ছে। যানজট তো এমনিতে ঢাকা শহরের জন্য তো একটা মোটামুটি একটা নিয়মিত, কিন্তু আপনি যেটা বলছিলেন যে অনেক বেড়ে গেছে মনে হচ্ছে এর মধ্যে এই কয়েকদিনে, মানে আমরা যারা নিয়মিত থাকছি তাদের অভিজ্ঞতায় মনে হচ্ছে যে এটা একটু একটু বেশি বেশি হচ্ছে। তো ঈদের কথা কেউ কেউ বলে আপনি বলছিলেন যে আপনার মনে হচ্ছে না ঈদের জন্য, তাহলে কেন, কি কারণে? আমি বিশ্বাস কেউ, আমি আজকে যখন যানজটটা দেখছিলাম তখন আমি লোকজনকে জিজ্ঞেস করলাম কেন হচ্ছে, ওরা বললো যে এই যে 3 দিন ইউনিভার্সিটি গুলো করেছিল সবাই আজকে বের হয়েছে। তো আমার মনে পড়ে যে গত সপ্তাহে তো একই অবস্থা ছিল, অথবা আমরা নিজেরা জানিও না। এবং সরকার থেকে যদি একটু বলা হতো যে যানজটটা কেন হচ্ছে, আমার মনে হয় পৃথিবীর সকল জায়গাতেই যানজট যখন বেশি হতে থাকে তখন কিছু একটা ঘোষণা আসে এই জন্য হচ্ছে, এই জন্য হচ্ছে না। গুলশান 1-এর দিকে, গুলশান 1-এ যদি যানজট হয় এটা কিন্তু আপনার একের উত্তরা পর্যন্ত পৌঁছে যাবে। কদিন থেকে বলছে উত্তরার দিকটাই কেন যানজট হচ্ছে, এটাকে খুব একটা পরিষ্কার করে বলছে না। অর্থাৎ মানুষের মধ্যে প্রশ্ন আছে, কিন্তু যে কথাটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে মানুষ প্রশ্ন করে উত্তর আর খুঁজছে না। প্রশ্ন করছে ঠিকই, এই উত্তরের দিকে কেন যানজট হচ্ছে, বুঝে নাকি কেন বেশি যানজট হচ্ছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগছে কেন অফিসে পৌঁছাতে, কিন্তু মানুষ আর উত্তরটা খুঁজছে না, কারণ উত্তর দেওয়ার তো তার কেউ নেই। তো যখন আপনার এমন একটা অবস্থা হয় যে আপনি উত্তর কেউ দেয় না, তখন আপনি কি করেন? আপনি মেনে নেন। আমাদের দেশের এটাই তো ঐতিহ্য হয়ে গেছে, এখন আমরা মেনে নিচ্ছি। তখন মেনে নিতে গিয়ে আপনি দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি, আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যে শিক্ষাটা আমাদের নেওয়া উচিত যে আমাদের শহরটা কিন্তু আর আমাদের নিয়ন্ত্রণে নাই, যে কেউ শহরকে কিন্তু বন্ধ করে দিতে পারে, এবং যানবাহন ব্যবস্থাটাই হচ্ছে বন্ধ করে দেওয়ার সবচেয়ে ভালো উপায়। যেটা দিয়ে চলাচল করে সেটাকেই বন্ধ করে দেওয়া যায়, এবং খুব সহজে বন্ধ করে দেওয়া যায়। একটা ঝামেলা যদি করা হয়, মনে করেন মহাখালীর মোড় একটা যদি ঝামেলা করা, সারা গোটা ঢাকা শহর তাহলে ঝামেলাময় হয়ে যাবে। তাহলে এটা তো খুব একটা নাজুক পরিস্থিতি সরকারের জন্য। এই সরকার যদি, যে কোনো সরকারই আসুক, যদি ঢাকা শহর চালু রাখতে চায় তাহলে যানজট ব্যবস্থাটাকে তার ঠিক করতেই হবে, পছন্দ হোক না পছন্দ হোক ঠিক করতে হবে। সেটা নিয়ে কেন সাহস করে করছে না আমি বলতে পারবো না। আরেকটি আমরা বিষয় দেখেছি যে আয়কর মেলা শুরু হয়েছে দেশ জুড়ে। এই সময়টা আমরা জানি যে রিটার্ন দেওয়ার সময় এবং করদাতাদের উৎসাহিত করা নানা কিছু করা হয়। অর্থমন্ত্রী একটি টার্গেটের কথা দেখেছি যে 4 বছরে 40 লাখ করদাতা চান আমাদের অর্থমন্ত্রী, তার পরিকল্পনা সেরকম আমরা দেখেছি শিরোনামে। পাশাপাশি অন্য আরেকটি শিরোনামও দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভ্যাট যেটা সেটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের উপর ভ্যাটটা এখন রয়ে গেছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর উপর। একটা হচ্ছে তিনি সংখ্যার কথা বলছেন, তিনি সংখ্যা মানে প্রত্যেক বছরই মানুষ, নতুন মানুষ চাকরিতে যাচ্ছে, তারা অনেকেই হচ্ছে করদাতা, তারা আরো করদাতা থাকবেন, এটা ঠিক আছে, দিস ইজ ফাইন। এবং সবারই কর দেওয়াও, সবার কর দেওয়া উচিত না, এটা তো আর দায়িত্বের বিষয় না, এটা তো তার এটা তাকে দিতেই হবে, তা না বেআইনি হয়ে যাবে কর না দেওয়াটা। অন্য যে বিষয়টি কিন্তু দাঁড়ায় সেটা হচ্ছে বড় বড় করদাতা আছে তারা কর দেয় না, সেটার ব্যাপারে কিন্তু অর্থমন্ত্রী কিছু বলেননি। কোটি কোটি টাকা যারা আয় করছে, এবং বাংলাদেশে কোটি কোটি আয় করা মানুষ প্রচুর, যারা বিশাল বিশাল বাড়ির মালিক হচ্ছে, যারা কোটি কোটি টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট কিনছে, তাদের করের হিসাবটা কই? তো সব মন্ত্রী সাহেব যদি খালি নতুন কর সংখ্যক যারা ছোট ছোট ক্ষুদ্র করদাতা, নতুন করদাতা মানে হচ্ছে ক্ষুদ্র করদাতা, সেই ক্ষুদ্র করদাতার উপরে না চাপিয়ে তিনি যে একটু বড় করদাতাদের কাছ থেকে একটু সংগ্রহ করার ব্যবস্থাটা করতেন খুব ভালো হতো। কিন্তু আমার মনে হয় না এরকম নজির আমরা দেখতে পাই যে বড় করদাতারা কর দিচ্ছে। তবে হ্যাঁ, এই সময়টা করের সময়, এই সময় সবারই কর দিতে হবে, এবং আমার মনে হয় ব্যবস্থাটাকে যদি একটু কম্পিউটারাইজ করা যেত তাহলে খুব ভালো হতো। অ্যাকাউন্টগুলো থেকে বোঝা যেত কে কত আয় করছে, কে কত কর দিচ্ছে। কিন্তু আমার মনে হয় না সেই ব্যাপারে খুব একটা যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা না। এখন এই আমাদের দেশে হিসাব নিকাশের ভিত্তিতে হয় না আইনের ভিত্তিতে হয় বলা যায় না, কারণ যেটা আপনি প্রাইভেট ইউনিভার্সিটির আর প্রাইভেট স্কুলের কথা বলছেন, এটাও তো সমাজকে বিভাজন করছে। যেটা দেখা দরকার সেটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে, এই কথাটা আমি কয়েকবার বলছি, প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়ে
একসময় বড় লোকরা পড়তো, এখন মধ্যবিত্তরা পড়ে, নিম্ন মধ্যবিত্তরা পড়ে। জমি বিক্রি করে আমার স্টুডেন্ট আছে, তারা ঢাকা শহরে খুব ঘিঞ্জি অবস্থায় থাকে, বাসে করে আসে। এইটা নিশ্চয়ই অবস্থাপন্ন মানুষের সন্তানেরা এটা করে না। তারা কেন করছে? তারা তো একটা চাকরির জন্য করছে। তারা সবচেয়ে ভালো ছাত্র না, বেশিরভাগ ক্ষেত্রে তারা মধ্যম পর্যায়ের ছাত্র, তাদেরকে আপনার 7.5% ভ্যাট ধরলেন, এটা তো অবশ্যই তাদের উপর প্রচন্ড চাপ। বিষয়টা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো লাভজনক প্রতিষ্ঠান না। লাভজনক প্রতিষ্ঠানের উপরে ভ্যাট, যেটা অলাভজনক, তার উপরে ভ্যাট বসানো যায় না। এটার সুপ্রিম কোর্টের একটা সিদ্ধান্ত পর্যন্ত আছে। সেটা যদি থাকে, কিভাবে সরকারি কর্মকর্তারা এই জিনিসটা করলেন আমি বুঝতে পারছি না। যদি আমার বোঝার ভুল হয়ে থাকে তাহলে দয়া করে জানান। আর যে কোনো ভ্যাট তাকে দিতে হবে তাকেই যে এটা ভোগ করছে, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো সে ভোগ করছে যে তার মতো ছাত্র, তো চাপিয়ে দেওয়াটা হচ্ছে ছাত্রের উপরে। এখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কোন জায়গা থেকে কি করে টাকাটা আদায় করবে সেটা অন্য কথা, কিন্তু তার কাছে ভ্যাটটা দেওয়াটাই তো আইনসঙ্গত কিনা সেটা দেখা দরকার। তো এটি তো গেল, এটি তো আমরা দেখেছি যে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু শিরোনামে আমরা দেখেছি যে ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের কথাটা আবার তুলে আনা হয়েছে, এটিও পুরনো প্রসঙ্গ। হ্যাঁ, কিন্তু ইংলিশ মিডিয়ামটার বিষয়টা পার্থক্য আছে এই কারণে যে ওরা যদি টাকাটা ঘরে নিয়ে যায়, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির টাকাটা ট্রাস্টেই থাকে, এটা একটা ট্রাস্ট। আর এরা যদি টাকাটা যারা লগ্নি করছে তারা যদি এটাকে কি বলে লাভ হিসেবে নিয়ে যায়, তো তাহলে সেক্ষেত্রে কর দেওয়ার একটা বিষয় থাকতে পারে। তবে আমার মনে হয় যেটা সরকারের উচিত অনেক বেশি করে পাবলিক ইউনিভার্সিটি দেওয়া। কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে আপনি যে টাকাটা দিচ্ছেন, একই শ্রেণীর মানুষই তো পাবলিক ইউনিভার্সিটিতে অথবা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছে। এত পার্থক্য যদি থাকে, এই বৈষম্যটা কিন্তু একসময় অসন্তুষ্টি তৈরি করবে। এবং আপনি তো দেখতে পাচ্ছেন মাত্র 3 দিন আন্দোলন করে তারা এত বাবা মারা অখুশি হয়েছে। এই সরকার এমন কোনো সিদ্ধান্ত গত কয়েক বছরে নেয়নি যাতে এত সাধারণভাবে মধ্যবিত্ত এত ক্ষিপ্ত হয়েছে। মধ্যবিত্ত ক্ষিপ্ত করানোর দরকার ছিল না। সরকার এতে লাভবান হবে না। এটা বিএনপি না, এটা সাধারণ মানুষ, এটা বেশিরভাগই হয়তো আওয়ামী লীগের সমর্থক। কিন্তু আপনি তারপরে যে পরিস্থিতি তৈরি করেছেন, এটাতে আমার মনে হয় সরকার খুব যে একটা বিবেচনার পরিচয় দিয়েছেন এটা বলা যায় না। আরেকটি শিরোনাম আমরা দেখেছিলাম, কোন একটি সংবাদপত্রের প্রধান শিরোনাম ছিল যে সাইবার অপরাধ দমনে কঠোর হচ্ছে সরকার, ইত্তেফাকের ছিল। হ্যাঁ, এবং সরকারি কর্মকর্তাদেরকে সামাজিক মাধ্যমগুলোতে আরো সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে, থানাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বিশেষ নজরদারি। তো এই বিষয়টাকে কেন এত এখন কোন পরিপ্রেক্ষিত তৈরি হলো যে কারণে এমন হচ্ছে আপনার মনে হয়? এটা গণমাধ্যমের অবস্থানের সঙ্গে পরিচিত। আপনি যদি খেয়াল করেন যে গণমাধ্যমে যারা আছে, রেডিও আছে, টিভি আছে, পত্রিকা আছে, আর অনলাইন আছে, এই 4টা আছে। এই 4টার মধ্যে রেডিও, টিভি, পত্রিকা কেবলমাত্র বড় লোকরাই চালু করতে পারে। আর বড় লোকরা কেউ সরকার বিরোধী হয় না, তারা সবসময় সরকারের পক্ষে থাকে, তারা বড় লোক হওয়া যায় না এই দেশে। তো তাহলে সরকারের তাদের ব্যাপারে এতটা দুশ্চিন্তা নাই। কোন জিনিসটা মধ্যবিত্ত বা যে কোনো মানুষ যার কাছে একটা কম্পিউটার আছে সে একটা ভূমিকা পালন করতে পারে, সেটা হচ্ছে অনলাইন। সে সোশ্যাল মিডিয়ায় হোক বা ওয়েবসাইটের মাধ্যমে হোক। অতএব সরকার, এটা তো খুব পরিষ্কার সরকারের কাছে যে তার বিরোধিতা আসবে অনলাইন থেকে। তার সরকারি গণমাধ্যমের ক্ষেত্রে তার বিরোধিতা অনলাইনের বাইরে কোথাও থেকে আসবে না। অতএব সরকার নিজের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে বলেন বা যে স্বার্থে বলেন, ওই অনলাইনটাকে তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে গেলে সমস্যা যেটা হয়, নিয়ন্ত্রণ করারও একটা দাম থাকতে হয়। তাহলে দাম যদি অনলাইনটাকে তারা নিয়ন্ত্রণ করতে থাকে এবং 57 ধারা দিয়ে যেটা অনেক বেশি করছে, থানাকে বলছে, একে বলছে, তাহলে তো জন অসন্তোষ সৃষ্টি হয়ে গেছে। আপনি একদিক থেকে যেমন ব্লগার হত্যা হচ্ছে, অন্য দিক থেকে কিন্তু আপনি বলছেন যে গণমাধ্যমকে অনলাইনকে আমি আগাতে দেব না, অনলাইনকে সাইবার অপরাধ এবং সাইবার অপরাধের মাত্রা, সাইবার অপরাধের মাত্রাটা তো বাড়বেই, সারা পৃথিবীতে বেড়েছে। কিন্তু আপনি দেখেন সারা পৃথিবীতে কি হয়েছে, সাইবার জিনিসটা এটা নিয়ন্ত্রণের বাইরে। আপনি এটাকে বাংলাদেশে কিভাবে আপনি এটাকে নিয়ন্ত্রণ করার কথা ভাবছেন? আপনি বলছেন যে আপনার পছন্দ হচ্ছে না, আপনি তাকে জেলে নিয়ে যাচ্ছেন। কিন্তু চিন্তা করেন কতটা হ্যাকিং হচ্ছে। এই দ্যাট নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইট হ্যাক হয়ে গেছে। আজকে বিদেশে আপনি যদি পত্রিকার সঙ্গে আপনি গণমাধ্যম দেখেন,
প্রতিটা গণমাধ্যম হ্যাক হয়ে গেছে। এবং আপনি একটা জানেন যে অ্যাশলে ম্যাডিসন, যেটা নিয়ে সবাই খুব পরিচিত, সেই অ্যাশলে ম্যাডিসন পরকীয়া বিষয়ক ওয়েবসাইট, যেটাকে বলা হচ্ছিল সিকিউরিটি আমরা বিক্রি করছি, সেটা পর্যন্ত হ্যাক হয়ে গেছে মিলিয়ন। তো বাংলাদেশেও এটা ঘটতে থাকবে। তো আমার মনে হয় আমাদের যে আগামী জগতে সাইবার নিরাপত্তা বলে কিছু থাকবে, এটা আমরা বলতে পারি না। তো সেটা যদি হয় তাহলে এটাকে আপনি একেবারে গত শতাব্দীর আইনের অবস্থান থেকে বা গত শতাব্দীর যে আইনের প্রতি আপনার যে অ্যাপ্রোচ থাকে সেটা দিয়ে একবিংশ শতাব্দীর অপরাধ দমন করা কঠিন হবে। আরেকটি আমরা শিরোনাম দেখেছি এবং কয়েকদিন ধরে আমরা একটি আলোচনায় আছে যে আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন সৈয়দ মহসিন আলী, তিনি ইন্তেকাল করেছেন এবং আজ রাতে তার মরদেহ ঢাকায় এসছে। আগামী দিন এই তো আজই, মানে ঘড়ি কাটায় আজই তার প্রতি সর্বশ্রদ্ধনীয় শ্রদ্ধা অবশ্যই তিনি একটা মানুষ ছিলেন, একটা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি মাঝে মধ্যে গণমাধ্যমের মধ্যে সংবাদ শিরোনাম হয়েছেন, কিন্তু সবই বিষয় এখন শেষ, তিনি চলে গেছেন। এবং আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, সেটা বিষয় নেই। আমার মনে হয় সকল ক্ষেত্রেই এটা মনে রাখা দরকার আমাদের যে এই সংবাদগুলোকে আমরা এমনভাবে মানুষের কাছে প্রচার করছি সেটা রুচিশীল হয়। আমাদের দেশের রাজনৈতিক বর্গ, অন্যান্য যে গুরুত্বপূর্ণ যেসব মানুষ রয়েছেন তাদের জীবনেও এই হবে, আমাদের জীবনেও হবে। এবং আশা করি গণমাধ্যম তাদেরকে রুচিশীলভাবে শ্রদ্ধার সাথে তাদেরকে মানুষের সামনে উপস্থিত করতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, চ্যানেলের সঙ্গে থাকবেন। গ্রামীণ ফোন আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানে শেষ করছি। শুভরাত্রি।